আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দিল্লির দাবিদারির পুরস্কার ভারতেই, রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। জানিয়ে দিব বাইতুল মোকাররমের তুমুল হট্টগোল, মুসল্লিদের প্রতিরোধের মুখে হাসিনা নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন। আরো জানিয়ে দিব ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সহ দুই যুবক নিহত। এবং আরো জানিয়ে দিব জাতিসংঘে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ডক্টর ইউনূস। এদিকে বাইতুল মোকাররমের সংঘর্ষ যা বলেন দুই খতিব। সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্র সংস্কার ফ্যাসিবাদকে রুদ্ধ করবে বলছে আব্দুর রব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দিল্লির দাবিদারি পুরস্কার, ভারতের রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালানোর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। নিয়ম অনুযায়ী শেখ হাসিনা ভারতে বৈধভাবে ৪৫ দিন আশ্রয় থাকতে পারবেন, তবে সেই ৪৫ দিন শেষ হয়েছে গতকাল শুক্রবার। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। দিল্লির নাচের পুতুল খ্যাত শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের আওতায় ভারতে ৪৫ অবস্থান করতে পারবেন। সে অবশ্য তার সেই পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে জায়গা দেবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করছে। বাংলাদেশে গণহত্যা করে পলাতক শেখ হাসিনার সামনে ৩টি পথ খোলা রয়েছে। তবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দিল্লিকে সবকিছুর উজাড় করে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় থাকার সুযোগ পাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বের হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী থাকার সময় ১৫ বছরের শেখ হাসিনা ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি ভারতের সেবাদাস হিসেবে দেশে বিদেশে পরিচিত পেয়েছেন। শেখ হাসিনা নিজেকে বিলিয়ে দিয়েছেন ভারতের মাঝে। তিনি নিজেও বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। ফলে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যে ভারতের হিন্দুবাদী রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সে কারণে ভারতের শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আর সেটা হবে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। বাইতুল মোকাররমে হট্টগোল, মুসল্লিদের প্রতিরোধের মুখে হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিন পলায়ন। স্বৈরাচার হাসিনার নিযুক্ত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন সহস্রাধিক ক্যাডার নিয়ে গতকাল বাইতুল মোকাররম মসজিদে জোরপূর্বক জুমার নামাজের পড়ার চেষ্টা করলে তুমুল হট্টগোলের মাঝে সাধারণ মুসল্লিদের প্রতিরোধের মুখে তিনি নামাজ পড়ানোর সুযোগ না পেয়ে পালিয়ে গেছে। হাসিনার দোসর মুফতি রুহুল আমিনের ভাড়া করা মাদ্রাসার ছাত্রদের হামলার বাইতুল মোকাররম ৪ থেকে ৫টি দরজার গ্লাস ভাঙচুর এবং ১০ থেকে ১২ জন মুসল্লি আহত হয়েছে। হাসিনার প্রেতাত্মা মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পালিয়ে থেকে গহরডাঙ্গা থেকে ৫ থেকে ৬টি বাস থেকে সহস্রাধিক লোকজন নিয়ে বাইতুল মোকাররমের জুমার নামাজ পড়তে এলে সাধারণ মুসল্লি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নারায়ণগঞ্জের জালকুরিস্ত আল মেকাত মাদ্রাসা মোহতামিম সুলতান আহমেদের নেতৃত্বে তার মাদ্রাসায় শতাধিক ছাত্র মুফতি রুহুল আমিনের ভাড়া করা ছাত্রদের সাথে বাইতুল মোকাররমে মারামারিতে অংশ নেয়। ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা হাসিনা নিযুক্ত বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সহস্রাধিক মাদ্রাসার ছাত্র নিয়ে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদে জোরপূর্বক জুমার নামাজে পড়াতে এলে মসজিদের ভেতরে চরম হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। ইসলামিক ফাউন্ডেশনে নিযুক্ত মুহাদ্দিস মাওলানা আবু সালেহ পাটোয়ারি মসজিদের মেম্বারের জুমার খুতবা পূর্ণ বয়ান শুরু করলে হাসিনাকে কওমি জননী স্বীকৃতি তা খতিব মুফতি রুহুল আমিন সহস্রাধিক লোকজন নিয়ে মসজিদে মেম্বারের কাছে গিয়ে বসেন। এ সময় একজন মুসলিম হাসিনা নিযুক্ত খতিব মুফতি রুহুল আমিনকে বয়ান করতে দেওয়ার নির্দেশ দিয়ে হইচই শুরু করে। খতিব রুহুল আমিনকে লোকজন ইসলামিক ফাউন্ডেশনে নিযুক্ত মুহাদ্দিস আবু সালেহ পাটোয়ারির হাত ধরে টেনে মেম্বার থেকে নামিয়ে দেয় এবং বলেন, নামুন হুজুরকে বয়ান করার সুযোগ দেন, না হয় খারাপ হয়ে যাবে। ঢাকায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী সহ দুই যুবক নিহত। রাজধানীর মোহাম্মদপুর সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাসির ও মুন্না। এর মধ্যে নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। সংঘর্ষের পর মুন্নাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নাসিরকে হাসপাতালে নিয়ে আসার শাওন আহমেদ বলেন, সাদেক খান আড়তের সামনে থেকে ৩ রাস্তার মোড়ে
যাওয়ার সময় ধারালো অস্ত্র নিয়ে একটি গ্রুপ দৌড়াদৌড়ি করছিল। তখন তার পেছন থেকে এলো পাতারি কোপানো শুরু করেন নাসিরকে। তিনি আর বলেন, আমরা যাওয়ার সময় ওইখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করছিল। কি কারণে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল তা বুঝতে পারেনি। নাসির হাজিরাবাগ থানায় 34 নম্বর আওয়ামী লীগের একজন কর্মী ছিল। সে রাজমিস্ত্রির কাজ করত। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরের বুদ্ধিজীবীর সাদেক খান আড়তের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মুন্না ও নাসির নামে দুইজন নিহতর খবর পেয়েছে। এদের মধ্যে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে এবং নাসির ঢাকা মেডিকেল কলেজে মারা যান। জাতিসংঘে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন। সেখানে তিনি দেশের জুলাই ও আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার ৫ আগস্ট অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরা হবে। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফলতা অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করছে প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয় বিজয়ের নতুন যাত্রার গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে প্রধান উপদেষ্টা তার বক্তব্য যেসব বিষয় তুলে ধরবেন। শফিকুল আলম জানান, ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সাথে যুক্ত হতে উদারভাবে আহ্বান জানাবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়াও তিনি আরো কিছু সাইডে ইভেন্টের অংশ নেবেন। উল্লেখ্য, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পাড়ি দেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। বাইতুল মোকাররমের সংঘর্ষ, যা বলেন দুই খতিব। বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুর চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এই ধরনের ঘটনা ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। এই ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্র করে খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। জানা গেছে, বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে অনেকে আসেন। সাধারণ জুমার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব। তবে বাইতুল মোকাররম খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। দেশের অনেক সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, সরকার পতনের পর আত্মগোপনে গেছেন বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন। অবশ্য এই সময় অসুস্থ ছিলেন বলে জানান রুহুল আমিন। প্রায় ২ মাস পর শুক্রবার তিনি মসজিদে আসেন। শুক্রবার জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। আবু সালেহ পাটোয়ারি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজের ইমামতিকে বিরত থাকতে বলেন। এ বিষয়ে আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন বলেন, তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ান মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি। কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন। মেম্বারে ইমানের দাঁড়ানোর স্থান অবস্থান নিয়োগকে কেন্দ্র করে বাক বিকটতা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যায়, দুইজনের সঙ্গেই বেশ কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। আবু সালেহ পাটোয়ারি বলেন, আমি খুতবা শুরু করছিলাম, উনি দলবল নিয়ে এসে জোর করে মেম্বারে দাঁড়ান। আমাকে একজন সরে যেতে বলেন, আমি সরে দাঁড়াই। অনেকে রুহুল আমিন বলেন, ওনার সঙ্গে লোকেরা হট্টগোল করছিল। মুসল্লিরা আমাকে প্রোটেকশন দিয়ে রাখেন। আমি বয়ান শুরু করি, এর মধ্যে উনি আমাকে বলেন, আপনি নামেন। রাষ্ট্র সংস্কার ফ্যাসিবাদীকে রুদ্ধ করবে বলছে আব্দুর রব। রাষ্ট্র সংস্কার ফ্যাসিবাদীকে রুদ্ধ করবে বলে মন্তব্য করছে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসটির সভাপতি আসামা আব্দুর রব। তিনি বলেন, গণহত্যা মহাকৌশলের নিয়ে নির্বাচনে এবং বর্বরোচিত উপায় দেশের নাগরিক হত্যা একমাত্র দায় শেখ হাসিনা সরকারের এবং গণহত্যার ক্ষমার অযোগ্য। শুক্রবার ২০ সেপ্টেম্বর রাজধানীর উত্তরস্থ নিজ বাসভবনে জেএসটির কেন্দ্রীয় কার্যকারী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আব্দুর রব বলেন, গণহত্যার দায় এবং
জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। মৃত লাশের উপর গুলি করা এবং আহতদেরকে পুড়িয়ে ফেলা সহ মানুষ হত্যায় দান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারলে সমাজ ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠবে। গণহত্যাকারী কাউকে ক্ষমা করা যাবে না। রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনায় শ্রম, কর্ম ও পেশার জনগণের অংশীদারিত্ব ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থাপনা প্রত্যাবর্তন করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশে আরো ফ্যাসিবাদীদের পুনরুত্থান ঘটবে না। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিহিত অনুযায়ী রাষ্ট্রের রাজনীতি এবং কাঠামোগত সংস্কারের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং সংবিধান সহ ক্ষমতা কাঠামোর প্রশ্নে সকল সমাজ শক্তির অংশগ্রহণের লক্ষ্যে সংবিধান ও বিধিবিধানের সংস্কারের প্রশ্নে সুস্পষ্ট প্রস্তাবনা হাজির করতে হবে। সকল মত ও পথের সংস্কার প্রস্তাবনা নিয়ে সংলাপের মাধ্যমে স্বল্প ও দীর্ঘস্থায়ী সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে হবে। ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের সংস্কারের প্রক্রিয়া শুরু করে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করতে হবে।